দর্শক আলোচিত ঘটনার পিছনে ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের সাথে আছি আমি শাহনাজ শারিয়ার। কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা দেশে 1.5 লাখ ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় নতুন 2,911 জন আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 52,445 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা বেশ আগেই 1.5 লাখ ছাড়িয়েছে। কেননা এখন উপসর্গ দেখাচ্ছেন এমন রোগীরাই শুধু টেস্ট করাচ্ছেন, কিন্তু উপসর্গহীনদের টেস্টের আওতায় আনলে প্রকৃত করোনা রোগীর সংখ্যা অনেক বেশি হবে। 3 জন দিয়ে শুরু যে গণনা তা 50,000 ছাড়ালো। আক্রান্ত দেশগুলোর তালিকাতেও 21-এ এখন বাংলাদেশ। এতে স্বস্তির চেয়ে দুশ্চিন্তাই বেশি, কেননা এটি এমন এক তালিকা যেখানে যত পেছনে থাকা যায় ততই ভালো। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় দেশের 52টি ল্যাবে সর্বোচ্চ 12,704টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কোভিডের উপস্থিতি পাওয়া গেছে 2,911 জনের দেহে। একদিনে সর্বোচ্চ আক্রান্ত এটি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 52,445 জনে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 37 জন। এদের মধ্যে বেশিরভাগই 50 বছরের ওপরে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন এবং এ পর্যন্ত সুস্থ 11,120 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যু 709 জন। পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা 50,000 ছুঁতে সময় নিয়েছিল 108 দিন। ইউরোপের দেশগুলোতে গড়ে 50 থেকে 60 দিনের মধ্যে আক্রান্ত 1.5 লাখ ছাড়ায়। সংখ্যার বিচারে বাংলাদেশে কোভিড পরিস্থিতি কি নির্দেশ করছে? এ প্রশ্নের জবাবে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা বেশ আগেই 50,000 ছাড়িয়েছে। আমার মনে হয় এই 52,000 আমরা বেশ আগেই পেরিয়ে আসছি। এই জন্য বলছি সবাই যে টেস্টিংয়ের অ্যাক্সেস পাচ্ছে তা না, এটা হলো প্রথমটা। আর দ্বিতীয় হলো যে কারা আসছে টেস্টিংয়ে, স্বাভাবিকভাবে যাদের সিমটম আছে, সিমটোমেটিক কেস, কিন্তু অ্যাসিমটোমেটিক কেস তো আর আমাদের টেস্টিংয়ের জন্য আসছে না। এক্ষেত্রে জনসংখ্যা ভিত্তিক টেস্টের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। একই সাথে বেশি ও কম আক্রান্ত এলাকা বিবেচনা করে জোনিংয়ের ভাবনা দ্রুত কার্যকর করা দরকার বলেও মত এই বিশেষজ্ঞের। পুরো চিত্র পেতে হলে আমাদেরকে, আমার মনে হয় যে অচিরেই আমাদের একটা পপুলেশন বেসড একটা প্রেভ্যালেন্স সার্ভে করতে হবে। জোনিং এর ব্যাপারে একটা ডিসিশন নিয়েছে। আমার মনে হয় সরকারকে সাধুবাদ দেই এই কাজটা করার জন্য। এটা অনেক আগেই করা উচিত ছিল। তবে এইটার সাকসেস নির্ভর করবে আমরা কতটুকু সুন্দরভাবে এবং সুচারুভাবে এই জোনিংটা ইমপ্লিমেন্ট করছি। বাংলাদেশে এখন পর্যন্ত যারা কোভিডে আক্রান্ত কিংবা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই পুরুষ। আর এলাকার বিবেচনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পুড়ে 5 জনের মৃত্যুর ঘটনায় ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী 14 জুনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আইজিপি, ফায়ার ব্রিগেড এবং রাজুকের কাছে পৃথক ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ক্ষতিপূরণের বিষয়ে হাইকোর্ট বলেন, যদি ভুক্তভোগীদের পরিবারের কেউ আবেদন করে তাহলে বিবেচনা করা হবে। গেল 30 মে এই রিটটি করেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। 27 মে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে মুহূর্তে মারা যান 5 জন। এই মর্মান্তিক ঘটনার ব্যাপারে তদন্তপূর্বক পৃথক পৃথক প্রতিবেদন দায়ের করার জন্য নির্দেশনা প্রদান করেন। এই 4টি কর্তৃপক্ষ হল ইউনাইটেড হসপিটাল, রাজুক, আইজিপি পুলিশ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
এবার করোনা উপসর্গ এবং চিকিৎসা নিয়ে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং দেশের প্রথম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে আপনারা কিভাবে ফিল্ড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করাচ্ছেন, কিভাবে শনাক্ত করছেন, আর এখন তো সময় কম, আপনাদের এ পর্যন্ত কতটি ফিল্ড হাসপাতাল আছে, আর কোনো ফিল্ড হাসপাতালের প্রয়োজনীয়তা আছে কিনা, বা ফিল্ড হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে আপনারা কি কি প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বা কি কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? আসলে একসাথে অনেকগুলো প্রশ্ন। আমি আমার যেটা বলতে চাই, আমাদের এখানে সকাল থেকে রুগী দেখা হয় যাদেরকে সাসপেক্টেড মনে করি, তাদেরকে বেশি সাসপেক্টেড যাদের মনে করি তাদেরকে আমরা পরীক্ষার জন্য বলি, কিন্তু আমরা ট্রিটমেন্ট অনেকটা সাসপেক্টেড রুগী যারা আসেন তাদের করোনা পজিটিভ হিসেবে সেই ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। সেটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে। আর সিভিয়ার কেসের ক্ষেত্রে আমরা যদি আমাদের সিট থাকে তাহলে আমরা ভর্তির ব্যবস্থা করে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু টেস্টের সংখ্যাটা কম হচ্ছে, মানুষ টেস্ট নিয়ে অনেক বিড়ম্বনা পড়ছে, সুতরাং আমরা যেটা করি যে যেসব রোগী একটা সিমটম যদি পাই, এই যে মাইল্ড কেস বলে, তার আমরা করোনা পজিটিভ মাইল্ড সিমটমেটিক কেস হিসেবে ট্রিটমেন্ট শুরু করি। কোনো টেস্ট করতে বলি না, এক সপ্তাহ ফলো আপ করে এক সপ্তাহ পরে যদি তার সিভিয়ারিটি পারে আমরা কনফার্ম হওয়ার জন্য সেই টেস্ট দিকে আবার পরামর্শ দিয়ে দিই। কিন্তু আমাদের রোগীর কন্ডিশন, রোগীর অবস্থার উপর ডিপেন্ড করে, করোনা পজিটিভ কিনা সে নেগেটিভ কিনা সেটা আমরা ধরতে পারি আমার কাছে। সুতরাং রোগীর অবস্থার উপর ডিপেন্ড করে, রোগীর পারিপার্শ্বিক অবস্থা খারাপ, সে পাশাপাশি কোনো স্পর্শ ছিল কোনো এলাকাটা, এই ধরনের সবকিছু মিলে আমরা ট্রিটমেন্টের অবস্থা নির্ভর করে থাকি। 80% রোগীর ক্ষেত্রে আমরা বাসায় এই ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিয়ে যেসব মানা উচিত সেগুলো ফলো করতে বলি। আর 20% রোগীর ক্ষেত্রে যদি আমাদের সেখানে সিট খালি থাকে সেখানে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি। তো আমরা ভর্তি ক্ষেত্রে শুধু স্যাম্পল কালেকশন সুবিধা রয়েছে আমাদের ক্ষেত্রে। আর এভাবে চলছে আমাদের কাজ। যেহেতু এটা ব্যক্তি উদ্যোগ ফিল্ড হসপিটাল একটাই, বাকিটা কেউ করলে তাদেরকে দিতে পারি, হেল্প করতে পারি। আমার এই জগৎটা আমাদের ফিল্ড হসপিটাল কোথায় কি হচ্ছে আমি আসলে জানি না। আমার কাছে রুগী হচ্ছে প্রাধান্য, আর রুগীদের অবস্থা, রুগীদের ভর্তি যে কোনো সিমটমেটিক ডেভেলপ করলে সেটা কিভাবে ভালো করা যায় আমার চিকিৎসকদের সাথে করে আমাদের চিকিৎসা চালাতে। যেহেতু রয়েছে যে করোনা অক্সিজেন দরকার হয়, তার আমরা সেন্ট্রাল রয়েছে আমাদের একটা, তারপর অক্সিজেন কনসেন্ট্রেশন 4-5টা, আর অক্সিজেন সিলিন্ডার আছে 3টা ব্যাকআপ অক্সিজেন ব্যবহার করছি। এবং আমাদের কিছু আমাদের প্রয়োজন বেশি দেওয়া যায়, সেটার জন্য আমরা নতুন আমরা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনার কাছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যে জিনিসটি জানতে চাচ্ছি যে আপনি সাসপেক্টেড রোগীকে চিকিৎসার কথা বলছিলেন, ধরে নিন যে একজন সাসপেক্টেড রোগী আপনার পেয়েছেন, আপনার মূলত কোন কোন ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকেন? আর আমি যেটি দেখেছি বা আমি নিজেও এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি যে কেউ যখন সাসপেক্টেড হয় তখন বিভিন্ন গ্রুপ অফ ডক্টর কিন্তু বিভিন্ন ধরনের প্রেসক্রাইব করে থাকেন। আমরা যে কোনো একটা প্রেসক্রিপশন উঠিয়ে নিচ্ছি এবং সে অনুপাতে ওষুধ খাচ্ছি, সেটি শরীরে কি কি ধরনের প্রভাব পড়তে পারে যদি সে করোনা আক্রান্ত না হয়। আর যারা সাসপেক্টেড আছেন, আপনি অনেকে কিন্তু এখন হসপিটালে যেতে পারছে না বা হাসপাতালে যেতে পারছে না, তো সাসপেক্টেড একজন যদি থাকেন, করোনার সাসপেক্টেড যে ইয়েগুলো আছে, উপসর্গগুলো আছে, তখন সে কোন কোন ধরনের ওষুধ খেতে পারে? না, আমাদের দেশে রোগীদের একটা সমস্যা রয়েছে, ওরা কিন্তু প্রথম দিনের সিমটমে ওরা কোনো ডাক্তার কাছে আসে না, ওরা প্রথমে নিজে ট্রিটমেন্ট শুরু করে। ডে 1, ডে 2 পাশের বাড়ির লোকের পরামর্শে ট্রিটমেন্ট করে, ডে 3 ফেসবুকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে, ডে 4 শুরু করে ফার্মাসি থেকে, ডে 5 আসে সে ডক্টরের কাছে। এর মধ্যে সে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ওষুধ খেয়ে আসে। সুতরাং সে মনে করেন যে নিজের মতো একটা ওষুধ খেলো, পাশের বাড়ি একটা ওষুধ, 4টা দিনে সে 4 ধরনের ওষুধ খেয়েছে। সেই ধরনের রোগীর ক্ষেত্রে আমাদের ট্যাকল করা আসলে কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য পারফেক্ট সেটা আমাদের জন্য একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা আমাদের মতো তার সিমটম বুঝে শুনে তার বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা তাকে একটা র্যান্ডম বলে যে 5 দিন এই ওষুধ খেতেই হবে আপনার। এই 5 দিন খাওয়ার পর আপনি যদি বেশি খারাপ লাগে আপনি কালকে আবার আসবেন, যদি ভালো লাগে আসবেন না, যদি ভালো থাকেন আর খারাপ থাকেন যাই থাকেন 5 দিন পর আমাদের সাথে ফলো আপ আসবেন। সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট পলিসি আসলে। কোনো ওষুধের নাম বলতে পারছি না, এটা হচ্ছে প্রাইভেসি আছে আমাদের। এখন যেমন আমি যে একটা শব্দ বলি সবাই এটা খাওয়া শুরু করবে, যার কারণে আমি কোন ওষুধের নাম এখন বলতে চাই না বিশেষ করে। আচ্ছা, আপনি যে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,
আপনি যে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমরা কিন্তু নর্মালি কি করছি, স্বাভাবিকভাবে ফেসবুকে যে বিভিন্ন ডক্টর যে প্রেসক্রিপশনগুলো দিচ্ছি আমরা সেই ওষুধগুলো উঠিয়ে নিচ্ছি এবং খাচ্ছি, এবং সাধারণ মানুষ কিন্তু তাই করছে। না, এটা আমি একটু বলি, আপনাদের এটা পক্ষ কিন্তু থেকে ঠিক না। কি কোনো একটা ধরনের ওষুধের গাইডলাইন বিভিন্ন সংবাদ মাধ্যমে কি প্রকাশ করা যায় না যে উপসর্গ হলে এই ওষুধগুলো খেতে পারবে, এই ওষুধগুলো ক্ষতিকর সবার জন্য? ওরকম একটি গাইডলাইন কি সবার জন্য আসতে পারেন আপনাদের পক্ষ থেকে? না, না, সবার জন্য আসলে একটা রোগের, একটা মানুষের জ্বর হয়েছে, পাশাপাশি তার অন্যান্য প্রবলেম থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, হার্টের রোগ থাকতে পারে, কিডনির রোগ থাকতে পারে। সুতরাং ওষুধের বিভিন্ন ভিন্নতা রয়েছে। এখন কমন কোন ওষুধ তো আসলে রয়েছে, কিন্তু থাকতে পারে। এটা হচ্ছে আমরা শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন, রোগীর অবস্থা দেখে সে প্রিভিয়াসলি কি অ্যান্টিবায়োটিক খেয়েছে এসবের উপর নির্ভর করে। এখন আমি যে অ্যাভারেজ একটা কথা বলি, সব মানুষ এই ওষুধই খেতে থাকবে, তাহলে তো কোনো ডাক্তারের প্রয়োজন নেই, কোনো চিকিৎসকের তো আসার প্রয়োজন নেই। আমাদের কাছে অনেকেই ফোন করে বলে যে কি আমাদের কি ওষুধ খাবো। আমি বলি না, রোগীকে দেখতে হবে, রোগীর অবস্থা দেখতে হবে, রোগীকে প্যারামিটার গুলা, তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস, অক্সিজেন, তার কি অবস্থাটা দেখতে হবে। সুতরাং আমরা যদি অবহেলা করি যে টেলিফোনে চিকিৎসা নিয়ে ভালো হতে চাইবো, যদি একটা কমন ফেসবুক প্রেসক্রিপশন ভালো, এটা এই ধরনের কিন্তু সম্ভব না। বেশিরভাগ রোগী মারা যাচ্ছে অবহেলা, হয় রোগীর অবহেলা, তার আত্মীয় স্বজনের অবহেলা, অথবা হসপিটাল কর্তৃপক্ষ, চিকিৎসকের অবহেলা। সুতরাং এখানে বিন্দুমাত্র অবহেলা করার কোনো সুযোগ নেই। ডে ওয়ান সিমটম, ডে ওয়ান প্লিজ কন্ট্যাক্ট ইউর ডক্টর, নিয়ারেস্ট ডক্টর, নট যে পাশের বাড়ির মানুষ, নট ফেসবুক, নট হেল্পলাইন বা হটলাইন। কিন্তু করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহতা। সুতরাং আমি নিশ্চিত প্রথম দিনে যদি সিমটম ডেভেলপ করে কোনো রোগী চিকিৎসকের পরামর্শ নেয়, আমি নিশ্চিতভাবে বলবো উনি ভালো হয়ে সুস্থ হয়ে ফিরবেন। আমার বলতে হচ্ছে যে নিয়ারেস্ট ডক্টরের কাছে যাওয়াটা কিন্তু এখন অনেকটা কঠিন হয়ে গেছে। ওভার ফোন আমাদেরকে সেটা নিতে হচ্ছে। এর বাইরে আপনার কাছে যদি চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই, চট্টগ্রামে করোনা দ্বিতীয় হটস্পট ধরা হচ্ছে চট্টগ্রামকে, এবং সেখানে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, পিছনের কারণগুলো কি, সেটি থেকে উত্তরণের উপায়গুলো কি কি আপনি যদি আমি বলতেন। আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। আপনি কঠিন হয়ে যাচ্ছে না, যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে সকাল 9টা থেকে খোলা থাকে, ডক্টর যদি কেউ যেতে চায় অবশ্যই যেতে পারবে। জেনারেল হসপিটাল, আমাদের ফিল্ড হসপিটাল, ভিআইটিআইডি, সব অনেকগুলো হসপিটাল সকাল থেকে খোলা থাকে। এখন যদি কেউ যদি সিমটম কম, সে ভাবছে যে আমি গেলে একটু আমার আরো সংক্রমণে আরো বেশি বেড়ে যাবে, নিজের ভয় পেয়ে যদি নিজেকে লুকিয়ে রাখার জন্য না, যেটা অন্য বিষয়। আমি বলবো যে ডাক্তারকে যাওয়া কিন্তু সহজ, আপনার ইচ্ছা থাকতে হবে, আপনাকে সাহসী হতে হবে, আমাদের ডাক্তারের কাছে যাওয়ার সাহসটা থাকতে হবে। আপনার তো ডাক্তার এমনি আসতে হবে, যদি আপনার খারাপ অবস্থা হয় রাতের 3টা বাজে ডাক্তারের কাছে যান। কিন্তু আমার কথা, যদি আপনি সুস্থ থাকেন, সুস্থতার অবস্থায় যদি ভালো করে থাকা অবস্থায় যদি আপনি যান ডাক্তারের কাছে, আপনি তো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। সেই বিষয়টা কিন্তু আসলে কঠিন না, আপনার ইচ্ছা থাকতে হবে। আমরা অনেকেই বাসায় বসে টেলিফোনে কনসালটেন্সি নিতে চাই না, বাইরে গেলে তো একটু যদি আবার রোগটা বেড়ে যায়, আবার ডাক্তারের কাছে গেলে যে অন্যান্য রোগ থেকে এই ভয়টা কাটাতে হবে। সুতরাং এছাড়া কোনো উপায় নেই। চট্টগ্রামে রোগীর সংখ্যা বাড়ছে, স্বাভাবিক, মানুষের সচেতনতা দরকার, আইসোলেশন দরকার। এগুলো আসলে বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি। হাত ধোবেন, মুখ ধোবেন, পা ধোবেন, যে মাস্ক লাগাবেন, সব এইসব সবাই করে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মাস্ক, পারফেক্ট মাস্ক পরা। মানুষ মাস্ক পরে, মাস্ক নাকের নিচে পরে, মাস্ক হচ্ছে ঠিক মতো পজিশনে থাকে না। সুতরাং নাক আর মুখ ঢাকা রাখুন, আর হাত ধোয়া, দ্যাটস ফাইন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। মুখ আর হাত বন্ধ রাখুন, সুতরাং হাত পরিষ্কার করুন, মুখ আর নাক মাস্ক পরুন। আবার বলছি, মুখ আর নাকের ছিদ্র মাস্ক পরুন পারফেক্টলি, আর পরিষ্কার করুন। এর চেয়ে কোনো ভাবিতে কারো। সুতরাং আত্মীয় স্বজনের পাশাপাশি বসে কথা বলতে পারবেন, একটু দূরত্ব মেনটেন করে। আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমরা করোনাকে এমন ভাবে পরিবেশন করেছি, সুতরাং এখানে মানুষ ভীতিকর হবে। সুতরাং আমরা একটু সহজ ভাবে নিই। মানুষের, আমাদের ফিল্ড হসপিটালে চিকিৎসক বলেন, আমার স্বাস্থ্য সহকর্মী এত সহজে রোগীদের সাথে মিশে, রোগীরা যাওয়ার সময় বলে যে এত সহজ করোনা, আমরা জানতাম না। সুতরাং আমরা যে বারবার ভিডিও গুলো পোস্ট করি। আমি অনুরোধ করবো সাধারণ জনগণ যারা রয়েছেন, সুতরাং আপনি নাক আর মুখে মাস্ক পরুন, হাত ওয়াশ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, স্বাভাবিক জীবন করুন। সুতরাং মাস্ক ছাড়া থাকা যাবে না মোটে, শুধু খাওয়ার সময় ছাড়া। যদি অনেকের অসুস্থতা থাকে, তাহলে মাস্ক খাওয়ার সময় আপনি মাথার উপর দিয়ে একটা কাপড় দিয়ে নেন, যাতে আপনার নিঃশ্বাসটা অন্যদিকে না যায়। ডাক্তার বিদ্যুৎপুরে আপনি বলছিলেন যে সবাই ডাক্তারের কাছে যেতে চান, এটি যেমন সত্য তেমনই সত্য যে আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেই তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। সুতরাং সবাই কিন্তু ডাক্তারের কাছে যেতে পারছে না। আমার কথা, আগেরবার আমি আপনাকে খুব ভালো শুনতে পাইনি, তো আপনার কি মনে হচ্ছে যে ফিল্ড হসপিটাল আরো বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা, বা প্রয়োজনীয়তা আছে কিনা?
আমি আমার ক্ষুদ্র মানুষ, আমার যে সীমিত শক্তি রয়েছে সে শক্তি এর বেশি ফিলোসফি আমার পক্ষে চালানো সম্ভব না, সেটা একটি ব্যক্তি উদ্যোগে। সরকারি বেসরকারি উদ্যোগে ফিলোসফিলার করার দরকার নেই। অনেকগুলা বেসরকারি হসপিটাল রয়েছে, ক্লিনিক রয়েছে, সেখানে যদি 50 বেডের করে অন্তত 20 বেডের করে যদি সার্ভিস দেওয়া নিশ্চিত করা যায়, সুতরাং আমার মনে হয় যে কোনো ফিলোসফিলার দরকার নেই। আমি একটা বলি, রুগী হিসাবে প্রত্যেকটা রুগীর চিকিৎসা পাওয়ার যেমন অধিকার রয়েছে, প্রত্যেকটা স্বাস্থ্য সেবা কর্মীর একটা দায়িত্ব রয়েছে, দায়িত্বশীল ভূমিকা পালন করলে। আপনি রোগীর অধিকারের কথা বলছিলেন, একটা দুর্নাম কিন্তু বেসরকারি হাসপাতালগুলো রয়েছে যে সেগুলো করোনা রোগীর চিকিৎসা এগিয়ে আসছে না, এবং সরকার থেকে অনেকটা কিন্তু কি বলবো প্রেশার দিয়ে তাদেরকে করোনা রোগীর চিকিৎসা করানো হচ্ছে তাদেরকে দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করছেন? আপনাদের পক্ষ থেকে কি কোনো ধরনের মোটিভেশনাল কিছু কি করছেন বেসরকারি হাসপাতালগুলোর জন্য, তারা যেন করোনা রোগীর চিকিৎসা এগিয়ে আসে? এটা হচ্ছে, আমি বলবো যে এটা হচ্ছে যারা ক্লিনিকের মালিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, সরকারের মনিটরিং সেল রয়েছেন, তারা মনিটরিং করে তাদেরকে উদ্ভূত। আসলে ইচ্ছা না থাকলে আপনি যতই প্রণোদনা দেন, যতই আপনি রুলস করেন, কোন সম্ভব। সুতরাং আমার কাছে যারা মালিক পক্ষ রয়েছেন, যারা এইসব চিকিৎসা শক্তি জাগ্রত হবে, তাদের মানবিকতা হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনি চট্টগ্রামে বলা হচ্ছে যে চট্টগ্রামে তীব্র আইসিইউ সংকট রয়েছে, তাহলে অনেকেই দেখা যাচ্ছে যে চট্টগ্রামে চিকিৎসা না পেয়ে ঢাকায় আসছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আইসিইউ সংকট তো থাকবে। আইসিইউর পরিমাণ তো একটা মানুষের যে পরিমাণ দরকার সে পরিমাণ তো আমার মনে কোনো দেশেই নাই। আমার দেশে যে পরিমাণ আইসিইউ চট্টগ্রামে থাকার কথা, হয়তো এগুলো আছে, অনেকদিন ধরে আইসিইউ ঠিক মতো ব্যবহার হয় তো কাজ করছে না। কিন্তু আমার মনে হয় যে আইসিইউ হচ্ছে যে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ যে করোনা রোগী, সেটা খুব ইম্পর্টেন্ট। সেইটা নিশ্চিত করতে পারলে অনেক রোগী বেঁচে যাবে, তাদের আইসিইউ যেত। সুতরাং নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহটা ঠিক করতে পারলে সেটা বিভিন্ন ক্লিনিক, বেসরকারি হসপিটাল আসে পারে, তারা যে সার্ভিস এগিয়ে আসে, তারা আমার মনে হয় যে এই আইসিইউ সংকট সেটা প্রপার ভাবে দেখা যাবে। বিদ্যুৎ বড় আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কোভিড-19 এবং নন কোভিড যেসব আছে এটা আলাদা ভাগ করে যেন চিকিৎসা দেওয়া হয়। হসপিটালগুলোতে কিন্তু ইতোমধ্যে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যেখানে কোভিড-19 চিকিৎসা নিচ্ছে সেখানে অন্য রোগীরা এর বাইরে গিয়ে অন্য রোগীরা চিকিৎসা নিচ্ছে, এবং বিভিন্ন হসপিটালকেও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, সেখানে কোভিড আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাদের চট্টগ্রামে সেই ব্যবস্থাপনাটা কেমন? এবং সরকার পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা প্রায় এসে গেছে যে দেশটিকে 3টি ভাগে ভাগ করা হবে করোনা আক্রান্তদের ক্ষেত্রে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। তো চট্টগ্রামের ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কেমন? আমি আসলে অন্যান্য ক্লিনিক বা হসপিটালের কথা বলতে পারবো না। আমার এখানে 2টা জোন রয়েছে, একটা রেড জোন, একটা গ্রিন জোন। গ্রিন জোনে যারা সাসপেক্টেড রোগী তাদের রাখা হয়, তাদের স্যাম্পল কালেকশন করে পাঠানো হয়, ওরা যে নেগেটিভ আসে তাদেরকে আরো কনসালটেন্সি করে পেশেন্ট দিয়ে বাসায় ছেড়ে দিই। আর যারা রেড জোন, তারা পজিটিভ রোগী, তাদেরকে স্যাম্পল পরীক্ষা আসার পরে পজিটিভ, তাদেরকে রেড জোনে ঢুকাই দেওয়া হয়, এবং সেভাবে ট্রিটমেন্টটা চালু রয়েছে 2টা জোনে, রেড জোন। সুতরাং অন্য জায়গায় হয়তো একইভাবে ওরা চিকিৎসা দিচ্ছে। সুতরাং আমার যারা সাসপেক্টেড তার জন্য একটা আলাদা ব্যবস্থা, যারা পজিটিভ তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং দেশের প্রথম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার সাথে। সিলেটে বাস শ্রমিক ফেডারেশন সভাপতি সেলিম আহমেদের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগে সংঘর্ষ হয়েছে। নেতারা জানিয়েছেন বিকাল 4টার পর কদমতলী বাস টার্মিনালে এনাপ পরিবহনের কাউন্টারে শ্রমিকদের নিয়ে বৈঠক করছিলেন তারা। এ সময় বৈঠকে অতর্কিত হামলা চালায় শ্রমিকদের এক পক্ষ। পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন বৈঠকের এবং টার্মিনালে থাকা শ্রমিকরা। এ সংঘর্ষ আধা ঘন্টা চলার পর র্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সংঘর্ষে এক পুলিশ সদস্য এবং 10 শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক নেতাদের দাবি এটি অভ্যন্তরীণ বিষয়, সমাধানের চেষ্টা চলছে। টেকা শ্রমিকের টেকা লুটপাট হয়েছে, আত্মসমর্থন হয়েছে, মানে তারা টেকা মাই দেখাইছে। ফলিক মাইছিল জেলা ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি। আমাদের সাধারণ শ্রমিকের কিছু দাবি আছে, এই দাবিটা মানছে না, তাই জন্য এই আন্দোলন আজ 2 সপ্তাহ 3 সপ্তাহ। করোনা গিয়েছে, করোনার মধ্যে কোনো কিছু আপনার করেন নাই,
শ্রমিকের যে সাহায্যগুলো পাইতো টাকাগুলো হয়তো কোনো কিছুগুলো পায় নাই। দুটি পক্ষই এখানের মধ্যে শ্রমিকের দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানে অনাকাঙ্ক্ষিতভাবে অনির্দিষ্টভাবে হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে এই মারামারিটা লাগছে। ইতিমধ্যে এটা দুই পক্ষ উত্তেজিত হইয়া সেবাগারে এটা উস্কানি দিয়া এই অশৃঙ্খলা বিরাজ করাইছে। নিউজ 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। আপনারা দেখছেন চ্যানেল 24 নিউজ 24। আগে জানিয়েছিলাম যে সিলেটের বাস শ্রমিক ফেডারেশন সভাপতি সেলিম আহমেদের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগে সংঘর্ষ হয়েছে শ্রমিকদের মধ্যে এবং এই সংঘর্ষ 8 ঘন্টা চলার পর পুলিশ এবং র্যাব সদস্যরা উপস্থিত হয়ে টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এই সংঘর্ষে এক পুলিশ সদস্য 10 শ্রমিক আহত হয়েছে এবং নেতাদের দাবি এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে আবারও সংঘর্ষ জড়িয়ে পড়েছেন শ্রমিকরা। সে সম্পর্কে জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। এখন সেখানকার পরিস্থিতি কি আমাদের যদি দেখাতেন এবং জানাতেন। শাহনাজ, বিষয় হচ্ছে যে প্রায় 4টা থেকে শুরু হওয়া সংঘর্ষ কিছুক্ষণ পরপরই চলে, যদিও 4:30টার মধ্যেই কিন্তু তাদের সংঘর্ষ প্রাথমিকভাবে পুলিশ এবং র্যাব সদস্যদের উপস্থিতিতে থামানো হয়েছিল। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে এখানকার পরিস্থিতি এখন আপাতত শ্রমিকরা যে জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তারা সে জায়গায় নেই, তারা এখন এই মুহূর্তে পুলিশ সদস্যদের উপস্থিত রয়েছে এবং পুলিশ এবং শ্রমিক নেতাদের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি আগে দক্ষিণ সুরমা থানার যিনি রয়েছেন ওসি খায়রুল আলম, তিনি দেখতে বলছেন ইতিমধ্যে তারা সমঝোতা বৈঠকে বসবে এবং আজকে এই সিদ্ধান্ত হবে যে আসলে তাদের করণীয় থাকবে। এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সব ধরনের বাস বন্ধ হয়েছে এবং এখানকার যাত্রী যারা ছিলেন তারা প্রোটেস্ট করছিলেন, বিক্ষোভ করছিলেন, প্রায় বিরুদ্ধে স্টেশন ত্যাগ করেছেন এবং শ্রমিক নেতারা এই পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত আপাতত তারা সিদ্ধান্ত নিচ্ছেন না বাস ছাড়বে কিনা, বিশেষ করে দূরপাল্লার বাস। যদিও আমরা দেখেছি যে এখানে আন্তঃযোগাযোগের জন্য জেলার পর্যায়ে যে সকল বাস যানবাহন যেগুলো রয়েছে সেগুলো অনেকটা স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। তবে এই যে ঘন্টা 1.5 ঘন্টা থেকে যে ঈদ যে ছোড়াছুড়ি একে অন্যের বিরুদ্ধে বা বিপক্ষ নিয়ে এখানকার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ধরনের একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। সব জায়গায় রাস্তাঘাটে আসলে ঈদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমরা দেখেছি ইতিমধ্যে বেশ কিছু পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন এবং শ্রমিক নেতারাও উপস্থিত হয়েছেন এবং সবারই মধ্যে চেষ্টা চলছে তাদের শ্রমিকদেরকে থামানোর জন্য। যদিও কিছুক্ষণ আগে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন, তবে খুব দ্রুতই পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আপাতত পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। শাহনাজ। গুলজার আহমেদ, আপনাকে ধন্যবাদ। সিলেটের শ্রমিক সংঘর্ষ নিয়ে জানাচ্ছিলেন গুলজার আহমেদ। এবার করোনা পরিস্থিতিতে কৃষি খাত এবং কৃষকদের যে ক্ষতি হয়েছে এবং বাজেটে কৃষকদের জন্য কি কি থাকছে সেই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব। জনাব আনোয়ার ফারুক, কৃষি সচিব, আপনার সাবেক কৃষি সচিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গতকাল কাঁচামরিচ কিনতে গিয়েছিলাম, আমি যদি আমাকে দিয়ে বলি, এবং 20 টাকাতে আমি 1.5 কেজি কাঁচামরিচ কিনেছি। এরকম পরিস্থিতিতে কৃষক কিন্তু কোনোদিনও পড়ে নাই এবং কৃষকের কিন্তু 1 কেজি কাঁচামরিচ উৎপাদন করতে যে খরচ হয় তার থেকে 4 গুণ কম দামে, 4 থেকে 5 গুণ কম দামে কিন্তু তাকে বিক্রি করতে হয়েছে। আসছে বাজেটে কৃষকদের জন্য আপনাদের কি কি ধরনের প্রস্তাবনা থাকছে বা কি কি ধরনের পরিকল্পনা থাকছে? ধন্যবাদ আপনাকে। আপনি কি যথার্থই বলেছেন, আসলে এখন যে বাজার ব্যবস্থাটা সেটা কোনো ব্যবস্থাই নেই। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ কৃষিতে যখনই আমাদের উৎপাদনশীলতা বেড়েছে, উৎপাদন বেড়েছে, তখন থেকে আমরা একটা জায়গায় থমকে আছি। আমরা কিন্তু কৃষককে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কখনোই দিতে পারছি না। বেশ কয়েক বছর যাবতই আমরা এই ফেজটা করছি। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ এগ্রিকালচারে, যে কৃষকের ন্যায্য মূল্য এনশিওর করা। এরই মধ্যে যখন এবছর করোনা হলো, তাতে কিন্তু আরো নতুন কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে এসে পড়েছে। তার প্রথম চ্যালেঞ্জটা হলো যে আমরা দেখেছি করোনাকালীন সময় আমাদের মার্কেটিং ব্যবস্থাটা টোটাল ভেঙে গেছে। সো আমাদেরকে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যেটা করণীয় হলো যে মার্কেটিং ব্যবস্থাকে পুনঃস্থাপন করা। যত দ্রুত আপনি মার্কেটিং ব্যবস্থাটাকে পুনঃস্থাপন করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রির একটা ব্যবস্থা হবে, কৃষক কিছুটা হলে তার দাম পাবে। এখন এই কাজটা করার জন্য যে জিনিসটা দরকার আমাকে হলো যে ট্রান্সপোর্টেশনটাকে এনশিওর করা, সিস্টেমটাকে রিভিল করা এবং সাপ্লাই চেইনটাকে স্মুথ করা, যাতে সাপ্লাইটা বাজারে ঠিক মতো আসে। এখন
আপনি যে জিনিসটা বললেন যে কাঁচামরিচ 1.5 কেজি কাঁচামরিচ মাত্র 20 টাকা, এটার একটা কারণটা হলো যে এখন কিন্তু আমাদের যে সিটিগুলোতে বা জেনারেল পর্যায়ে ডিমান্ড কিন্তু কমে গেছে, কারণ মানুষের পার্চেজিং পাওয়ার অনেকটাই কমে গেছে, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তের পার্চেজিং পাওয়ারটাও কমে গেছে। সুতরাং আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ পয়সার জন্য কিনে খেতে পারবে না। আমাদের যে ফুড অ্যান্ড নিউট্রিশন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাও কিন্তু আমরা পভার্টি চ্যালেঞ্জটাও কিন্তু আমরা সরকারের যে চ্যালেঞ্জটা আমরা যে যতটুকু অগ্রগতি হয়েছিল তা কিন্তু আমরা অনেক পিছিয়ে যাবে। সুতরাং আমাদেরকে এখন কি করণীয় বলতে আমরা যেটা মনে করি যে যেহেতু কৃষিতে আমরা জেনেছি যে প্রায় 2000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ আসছে এবছর বাজেটে, এতে আমি খুব একটা খুশি না, আবার খুব দুঃখ পাচ্ছি না, কারণ 2000 কোটি টাকা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আমি কৃষির কোথায় ব্যয়টা করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি। কারণ আমরা গত 40 বছর যাবত যে ট্রেডিশনাল বাজেট করে আসি তাতে ছিল আমাদের উৎপাদন বাড়ানো, প্রযুক্তি সম্প্রসারণ করা এবং ধান নির্ভর একটা বাজেট। কিন্তু এখন আমাকে ধান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের মার্কেট ইকোনমিতে যেতে হবে। যেহেতু সরকার বলছে যে লাভজনক কমার্শিয়াল বাণিজ্যিক কৃষি, লাভজনক বাণিজ্যিক কৃষির প্রধান কাজ হলো মার্কেটিং ব্যবস্থা। সুতরাং আমরা মনে করি যে একটা ভালো মার্কেটিং ব্যবস্থা আমাকে দাঁড় করাতে হবে। আর মার্কেটিং ব্যবস্থায় যেহেতু কাজটা করবে প্রাইভেট সেক্টর, আমরা মনে করি বাজেটে প্রাইভেট সেক্টরকে এই সিস্টেমে বিনিয়োগ করার জন্য সুযোগ দিতে হবে, প্রণোদনা দিতে হবে এবং তাদেরকে আশ্বস্ত করতে হবে যাতে তারা এই বিনিয়োগ করে তারা লাভবান হয়। তার মধ্যে যে কাজটি মূলত করা দরকার, আমরা মনে করি যে স্টোরেজ ফ্যাসিলিটিস বাড়ানো এট দ্য রুরাল লেভেল এবং এট দ্য সেম টাইম সেন্ট্রাল লেভেলে। আমাদেরকে ট্রান্সপোর্টেশন করা, আমি বারবার যে জিনিসটা বলি যে উই ক্লেম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আমাদের ডেডিকেটেড কোনো কৃষি পণ্য পরিবহন ট্রান্সপোর্ট নাই। আমরা মনে করি আগামী 5 বছরের জন্য বাজেটে কৃষি পণ্য পরিবহন ট্রান্সপোর্টকে জিরো ট্যারিফে আমদানি করতে সুযোগ দেওয়া হোক, যাতে করে কুল ভ্যানে করে এই কৃষি পণ্যগুলো ট্রান্সপোর্ট হতে পারে, তাতে করে আমাদের ওয়েস্টেজও কমবে এবং আমার কৃষিতে একটা গতানুগতিক একটা পরিবর্তন আসবে, একটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস আমরা দেখতে পারবো। আমরা মনে করি যে এই কালীন সময় যে অনলাইন শপিংটা শুরু হয়েছিল এটাকে আরো বেশি জোরদার করা উচিত, কারণ করোনার ইম্প্যাক্ট দিন দিন কিন্তু বাড়ছে সিটি এলাকাগুলোতে। সুতরাং মানুষকে সেফ থাকতে হলে তাকে অনলাইন শপিংটা করতে হবে। এখানে প্রণোদনা দিয়ে এই ব্যবসাটাকে আরেকটু উৎসাহিত করা প্রয়োজন, বাজেটে তার একটা দিক নির্দেশনা চাই। ভ্যান সার্ভিসেস করা, ভ্যানের মাধ্যমে মানুষের ডোর স্টপসে যে আমরা মাছ মাংস ডিম দুধ পৌঁছে দিতে যাই সেটাকে আরো জোরদার করতে হবে এবং হেলথ হ্যাজার্ডের কারণে এটা আরো কিছুদিন চলবে বা আরো সামনে হয়তো এটা আরো নতুন মাত্রা যোগ হবে, এখানেও বিনিয়োগের প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা মনে করি আমাদের কৃষির একটা বড় সমস্যা হলো যে নিরাপদ খাদ্য উৎপাদন করা, বাজারজাতকরণ করা। সুতরাং গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস গুলো করার জন্য সেখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, বাজারে তার একটা দিক নির্দেশনা চাই। আমাদের কৃষির একটা বড় সমস্যা হলে আমরা যখনই কোনো সংকটে পড়ি তথ্য খুঁজতে যাই, কোনো ডাটা পাই না, এবং এই ডাটাবেসটা না থাকার কারণে কিন্তু আমরা আজকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সরকারের অনেক সমস্যা পড়তে হয়। সুতরাং আমরা মনে করি যে আমরা ডিজিটাল বাংলাদেশ বললেও আমাদের কৃষি ক্ষেত্রে ডিজিটাইজেশনটার ছাপ আসে নাই। সুতরাং কৃষকদের ডাটাবেসটা আমাদের খুব জরুরি করতে হবে এবং এই বাজেট থেকে সেটা শুরু করা উচিত। ডাটাবেসটা করলে যে সুবিধাটা হবে যে আপনি যদি সিজন ওয়াইজ কৃষককে আপডেট করেন তাহলে কোথায় কি ফসল ফলেছে, কোথায় ক্ষতি হয়েছে, কি পরিমাণ বাজার উঠতে পারে, কোথায় মার্কেটিং লিক হবে, সেটা খুব দ্রুত প্রাইভেট সেক্টর ব্যবহার করে এই তথ্য ব্যবহার করে বাজারজাতটাও আরো সহজ হবে। সুতরাং এই কাজটা খুব জরুরি দরকার। ইভেন সরকার যদি প্রণোদনা দিতে চায়, কেউ যদি ব্যাংক থেকে ক্রেডিট নিতে চায়, তাহলে এই ডাটাবেস থাকলে তার জন্য অনলাইনে বসেই এই ফ্যাসিলিটিস নিতে পারবে, তার জন্য তাকে ফিজিক্যালি কোনো ব্যাংকে যেতে হবে না, হয়রানি হতে হবে না। আমরা মনে করি এটা খুব জরুরি দরকার। আরেকটা দরকার হলো আমার গবেষণায় বিনিয়োগ বাড়ানো। এক্সিস্টিং গবেষণাগুলো যা আছে তার সাথে যেটা করতে হবে, আমাকে যে এই ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টটাকে ফেস করার জন্য আমার নতুন প্রযুক্তি উদ্ভাবন, আমাদের বেটার ম্যানেজমেন্ট করতে হবে এগ্রিকালচারে, যাতে করে ইল্ড গ্যাপটা কমিয়ে আমাদের উৎপাদনশীলতা আরো বাড়ে। কারণ আমাদের জমি কমে যাচ্ছে, আমরা ক্রপ ডাইভার্সিফিকেশনের কথা বলছি, সুতরাং আমাদের জমিতে উৎপাদনশীলতা আরো বাড়াতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নেক্সট স্টেপ যেটা আছে যে মেকানাইজেশন করা, আমরা মনে করি মেকানাইজেশনের জন্য আরো বেশি বরাদ্দ বাড়াতে হবে এবং এটা অত্যন্ত দরকার। এখন একটি আমি নতুন খাতের জন্য প্রস্তাব করবো, যে খাতে আমাদের কৃষিতে নেই, এটা খুব জরুরি দরকার। আমরা ফার্টিলাইজার ক্ষেত্রে আমরা সাবসিডি দিচ্ছি। আমরা মনে করি যে একটি কৃষকের জন্য প্রণোদনা খাত, সরাসরি সরকার কৃষককে প্রণোদনা দিবে শস্য ওয়াইজ, এইরকম একটি খাত সৃষ্টি করার টাইম আসছে। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বাজার বিপর্যস্ত হয়, যেহেতু আমার ডিজিটাইজ থাকলে আমি কৃষককে সরাসরি সরকারি টাকাটা দিয়ে তাকে সহায়তা করতে পারবেন, যাতে বাজার থেকে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এই খাতের জন্য আমরা একটা সাজেস্ট করব যে কৃষক প্রণোদনা খাতটি বাজেটে অন্তর্ভুক্ত করা হোক। আরেকটা জিনিস হলো, দেখেন যে আমরা ইনঅর্গানিক ফার্টিলাইজারে হিউজ সাবসিডি দিচ্ছি। বছরে আমাদের 9,000 কোটি টাকা বাজেট আছে, যদি আমাদের 6 থেকে 6,500 কোটি টাকা ব্যয় হয়। আমরা মনে করি আমাদের যে লোকাল বার্মিকম্পোস্ট অর্গানিক ফার্টিলাইজার আছে, যেগুলো বাজার পাচ্ছে না বিকজ অফ দ্য প্রাইস, কারণ কম্পিটিশনে আমরা সাবসিডাইজ ইনঅর্গানিক ফার্টিলাইজারের সাথে টিকতে পারছে না। সুতরাং এই অর্গানিক ফার্টিলাইজারের দাম কমানোর জন্য ভর্তুকি দেওয়ার প্রয়োজন এসেছে। তাতে করে দুটো লাভ হবে, গ্রামীণ কর্মসংস্থান হবে, জমির উর্বরতা বাড়বে এবং আমার পরিবেশটাও রক্ষা হবে। সুতরাং আমরা মনে করি অর্গানিক ফার্টিলাইজারকে এখন লিস্টেড করে প্রণোদনা দিয়ে এটাকে আরো প্রমোট করা উচিত। এর বাইরে যে জিনিসটা করতে হবে, আনোয়ার ফারুক, আপনি অনেক আশার কথা শুনিয়েছেন, অনেক আশা।
লাস্ট বিষয়টা হলো যে আমাকে আমদানি নির্ভর যে সমস্ত পণ্যগুলো আছে, মশলা, ডাল, তেল, এগুলাকে উৎপাদন বাড়ানোর জন্য প্রণোদনা প্যাকেজ করতে হবে। তাহলে আপনার আমদানির কিছুটা হলেও কমে যাবে। আমি হয়তো 100% আমদানি কমাতে পারবো না, বাট 50% যদি কমাতে পারি তাহলে আমার বছরে 40,000 কোটি টাকা সেভ হবে। এগুলো আমরা মনে করি বাজেট একটা দেখতে চাই। আপনি অনেক আশার কথা শুনিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার অনেক ধরনের প্রণোদনা দিচ্ছেন, বিভিন্ন ধরনের ভর্তুকি দিচ্ছেন। আমি যদি ফিল্ডে যাই বা একদম কৃষকের সাথে কথা বলি, সে কিন্তু কৃষি ব্যাংক থেকে যখন কোনো ঋণ নিতে যায় বা কোনো ব্যাংক থেকে যখন কৃষি ঋণ নিতে যায়, 20,000 টাকা উঠাতে গেলে কিন্তু তাকে 5,000 টাকা ঘুষ দিতে হচ্ছে, এবং এটি কিন্তু প্রকৃত চিত্র। এবং সরকার যে ভর্তুকিগুলো দিচ্ছে, কৃষক আসলে কিন্তু সেই পরিমাণে পাচ্ছে না, বা কতটা পাচ্ছে সেটা নিয়ে সবসময় প্রশ্ন থেকে যাচ্ছে। তো এইবারের বাজেটে আপনি বলছেন যে 2,000 কোটি টাকা আরও অতিরিক্ত থাকছে কৃষকদের জন্য। সেই টাকাগুলো যেন কৃষকদের হাতে গিয়ে পৌঁছায়, তাদের প্রণোদনাটার জন্য তারা নিজেরা পায়, সেজন্য আপনারা কি কি করছেন, এটা যদি আরেকটু পরিষ্কার করে আমাকে জানাতেন। না, আপনি খুব কারেক্ট বলেছেন, কারণ আমরা দেখেছি যে কৃষি ঋণ বিতরণে বড় সমস্যা আছে। এই যে সরকার 5,000 কোটি টাকা প্রণোদনা দিল, যে 4% সুদে কৃষক ঋণ পাবে, আমি কিন্তু খবর নিয়ে দেখেছি এখনো কোনো কৃষক সেই সুযোগই নিতে পারে নাই। অথচ গার্মেন্টসে যে প্রণোদনা দিয়েছে সবাই সুযোগটা নিতে পেরেছে, কারণ তারা ফর্মাল সেক্টর আছে, তাদের ব্যাংকিং আছে। কৃষক তো মার্জিনাল ফার্মার, তার তো ব্যাংক নাই, সে যেতে পারছে না। সুতরাং এই জন্য আমরা বলছি যে নতুন খাতটি শুরু করা উচিত, যেটি কৃষক প্রণোদনা খাত, যেখান থেকে সরাসরি আপনি কৃষককে দিবেন। এবং সেই জন্য আমরা বলছি যে কৃষক যে আমাদের রেজিস্টার্ড যে ফার্মার আছে, যাদেরকে আমরা কৃষি কার্ড দিয়েছি, কার্ডটা যদি আমরা ডিজিটাইজ করি এবং ক্রপ ওয়াইজ আপডেট করি, তাহলে কিন্তু তাকে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা কিন্তু 10 টাকায় তার ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম, সেগুলোকে আমরা আবার চালু করতে পারি। আপনি সরাসরি টাকা দিতে পারবেন, এবং এই ডিজিটাইজেশনটা করলে ব্যাংকেও সে সরাসরি ঋণ নিতে পারবে, তাকে আর কারো কাছে যেতে হবে না। সুতরাং আমরা মনে করি যে এই জিনিসটা অত্যন্ত দরকার। আর কৃষকরা প্রণোদনা পাচ্ছে না এটা ঠিক না। যেমন প্রণোদনা কিন্তু সরকার যেটা দিচ্ছে মূলত ফার্টিলাইজারে, আপনার 60 টাকার সার সে 16 টাকায় পাচ্ছে, ইউরিয়া মনে করেন, টিএসপি, এমওপি, সবগুলো সার সে লেস দেন হাফ প্রাইসে সে পাচ্ছে, তার উৎপাদন ব্যয় কমানোর জন্য। এটাই কিন্তু মূল খাত। কৃষিতে কিন্তু মেজর প্রণোদনা খাত শুধু একটাই, যে ফার্টিলাইজার সাবসিডি, এবং সেখানে কিন্তু কৃষকরা পাচ্ছে। এবং লাস্ট 10 ইয়ার্স এর অভিজ্ঞতায় বলছে যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ওয়াজ এক্সেলেন্ট, কোথাও কোনো ক্রাইসিস নাই, অভাবও হয়নি, এবং কৃষকরা নির্ধারিত মূল্যেই সার পাচ্ছেন। এটা একটা বড় সুযোগ। আমরা মনে করি আমাদের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো হয়েছে। বাট এখন যেটা দরকার যে কৃষককে সাপোর্ট দিতে হবে এবং সরাসরি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাটা চালু করতে হবে। এবং আমরা আশা করব সরকার এই বাজেট থেকে এটি শুরু করবেন, কারণ করোনা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে তাতে আমাদের এর কোনো বিকল্প নেই। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, যে আমার যেহেতু আপনার ডিমান্ড কমে যাচ্ছে, মানুষের পারচেজিং পাওয়ার কমে গেছে, আগামী মিড টার্মে একটা এফেক্ট হবে মানুষের। সুতরাং আমাকে আরো সস্তায় বিক্রি করতে হবে। এই সস্তায় বিক্রি করতে গেলে যেটা হবে, কৃষকরা তো মুনাফার থেকে আমি বঞ্চিত করতে পারবো না। সুতরাং প্রণোদনা দিয়ে কৃষকরা যদি আমি শস্য ফলাই, তাহলে কৃষক আরো কম দামে বিক্রি করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু কনজিউমাররা আরো বেনিফিটেড হবে, এবং আমাদের নিউট্রিশন যে চ্যালেঞ্জ আছে, আমাদের প্রপার্টির যে চ্যালেঞ্জ আছে, সেটাও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব, আপনি অনেক আশার কথা শুনিয়েছেন। আশা করি সরকার সেগুলো বাস্তবায়নে কার্যকরী ভূমিকা নেবেন, এবং আপনার কাছে অনেক কিছু জানার ছিল, সময়ের কারণে সেটি জানতে পারছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি ফেনীতে। ফেনীর সোনাগাজীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর পর মরদেহ রেখে পালিয়ে গেছেন পরিবারের সদস্যরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, পালিয়ে যাওয়া পরিবারের সদস্যদের কারোর সাথে কথা হয়েছে কিনা, বা তাদেরকে শনাক্ত করার জন্য কিছু করা হচ্ছে কিনা, তাদেরকে ধরার জন্য কিছু করা হচ্ছে কিনা? দিলদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় দিলদার সাথে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরাও দিলদারের কাছে ফিরে আসবো। নিউজ ভিউজ 24-এ নিচ্ছি আরেকটি বিরতি। আবার আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। আগে জানিয়েছিলাম ফেনীর সোনাগাজীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর পর মরদেহ রেখে পালিয়ে গেছেন পরিবারের সদস্যরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, পালিয়ে যাওয়া সদস্যদের কারোর সাথে কথা হয়েছে কিনা, বা তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা, এবং কেন তারা পালিয়ে গেছেন সে ব্যাপারে তারা কি বলেছে? শাহনাজ, আপনি যেমনটি বলছেন, সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার পরে আপনার লাশটা যখন ওই ব্যক্তি মারা যান, তখন পরিবারের সদস্য যারা ছিল, সদস্যরা তাকে রেখে পালিয়ে গেছেন। কিন্তু পালিয়ে গেলেও তারপরেও ওইখানে স্থানীয় চেয়ারম্যান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে লাশ দাফন করেন। কিন্তু পালিয়ে যাওয়ার কারণটা হলো তাদের মনে ভয় ছিল
যে করোনা আক্রান্ত ব্যক্তির সাথে সংস্পর্শে আসলে তারাও করোনা আক্রান্ত হতে পারে, এই কারণে পালিয়ে গিয়েছে। আর আপনাকে তথ্যটি দিয়ে রাখি, আমাদের ফেনীতে 175 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 3 জন করোনায় মৃত্যুবরণ করেছেন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন 8 জন। আমি এখন কথা বলবো আমাদের ইসলামী আন্দোলনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক, যারা এই পর্যন্ত প্রায় 13টা লাশ দাফন করেছেন ওনার সাথে। আপনারা কিভাবে লাশগুলো দাফন করেন এবং এটার যে ঘটনাটা ঘটেছে একটু বলেন। ধন্যবাদ ফেডারেল 24-কে। আমরা আসলে বিশ্বের ফরমান নির্দেশে সারা বাংলাদেশের মতো ফেনী জেলার প্রত্যেকটি উপজেলা আমি উপজেলার তখন টিম করেছি। যখনই ইউনো মহোদয় থেকে আমরা টেলিফোন পাচ্ছি এবং সিভিল সার্জন থেকে যখনই আমরা ফোন পাচ্ছি, তৎক্ষণাৎ আমরা আসলে আমরা ছুটে যাচ্ছি সেখানে। তার পরিবার আমাদেরকে কতখানি সহযোগিতা করেছে কিংবা কতখানি করলো না, আমরা সেটি আসলে আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। দেশ, ইসলাম, মানবতার জন্য, মানবতার কল্যাণের দেশের এই দুঃসময়ে আমরা আসলে গণমানুষের এই সময়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আমরা দাফন কাফন করছি এবং আমরা এই দাফন কাফনটা আমাদের দলীয় নির্দেশনা। দিলদার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা আক্রান্ত দম্পতির জায়গা হয়নি পরিবারে, তাই তারা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন পরিত্যক্ত মুরগির খামারে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যরা তাদেরকে জায়গা দেয়নি এবং তারা মুরগির খামারে আশ্রয় নিয়েছেন। তো এই মুহূর্তে তাদের কি কি ধরনের চিকিৎসা চলছে এবং এরকম একটা অমানবিক ঘটনার জন্য প্রশাসন থেকে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ শাহনাজ, আপনি যেমনটি বলছিলেন, আসলে করোনা আক্রান্ত দম্পতি ইমন এবং শামীমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি অমানবিক এবং দুঃখজনক। গত 21 তারিখ তারা গাজীপুর থেকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর চাঁদশিকারি গ্রামে এসে পৌঁছলে তাদের পরিবার, বিশেষ করে তাদের তার সৎমা এবং তার ভাইয়েরা তাকে গ্রামে বাড়িতে উঠতে দেয়নি এবং তাকে এলাকা ত্যাগ করতে বলে এবং পরবর্তীতে তারা স্থানীয় ইউপি পরিষদে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলে এই বিষয়ে একটি ব্যবস্থা নেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেখানেও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের কোনো ব্যবস্থাই করেননি। পরবর্তীতে তারা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দেওয়ার কথা বললে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের 23 তারিখ নমুনা সংগ্রহ করে এবং তারা কোনো উপায় না পেয়ে এবং কোথাও কোনো আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত তারা তার শ্বশুরবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত খামারে তারা আশ্রয় নেয় এবং 28 তারিখ তাদের রিপোর্ট পজিটিভ আসলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসন সকলেই পরবর্তীতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রথম দিকে কয়েকদিন তারা যে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তাদের সাথে যে ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু দুঃখজনক এবং অমানবিক বলেই স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। পরবর্তীতে তাদের যে চিকিৎসার বিষয় যেটি আপনি বলছিলেন, যে করোনা আক্রান্ত রোগীদের যে চিকিৎসা বর্তমানে বাংলাদেশে দেওয়া হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত যে চিকিৎসা পথ্য সেটি কিন্তু দাঁতের দেওয়া হচ্ছে এবং পাশাপাশি প্রথম দিকে তারা মানসিকভাবে ভেঙে পড়লেও পরবর্তীতে কিন্তু তাদের পাশে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সকলেই কিন্তু তারা দাঁড়িয়েছে এবং বর্তমানে তারা কিন্তু বেশ ভালো আছে এবং তারা সুস্থ হওয়ার পরে কিন্তু তাদের। আপনাকে ধন্যবাদ। এবার স্পেন থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি ইসমাইল হোসেন রায়হান। ইসমাইল হোসেন রায়হান, আমরা মনে খুবই কম সময় পাচ্ছি, আপনাকে প্রথমে জানতে চাচ্ছি যে স্পেনের সবশেষ পরিস্থিতি কি। এর বাইরে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি যে স্পেনে অনেক নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশি আছেন যারা বলতে গেলে রুট লেভেলে কাজ করেন, তাদের জন্য স্পেন সরকারের পক্ষ থেকে কি কি ধরনের প্রণোদনা থাকছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, স্পেনের বর্তমান যে পরিস্থিতি সেখানে কিন্তু অর্থনৈতিক যেই সূচক সেটি কিন্তু আশঙ্কাজনক ভাবে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে এবং দেশটিতে সরকার যারা বৈধভাবে বসবাসরত আছেন তাদের জন্য কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, যেমন কোম্পানি থেকে তারা সোশ্যালের যে টাকাগুলো সেগুলি তারা পাবে, ইনকাম ট্যাক্স যেগুলি দিত সেগুলি তারা পাবে সরকার থেকে কিছু সহযোগিতা। বাট যারা অবৈধ আছে এরও কিন্তু সংখ্যা কম না, বাংলাদেশি অনেক সদস্য অবৈধ আছে যারা কিনা রাস্তায় বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু সম্পূর্ণ ধরনের বিপাকে। বাংলাদেশ সরকার কর্তৃক কিছু অনুদান দেওয়া হয়েছিল, সেই অনুদান দিয়ে কিন্তু তারা
বেশি দিন কিন্তু চলতে পারেনি। তো তাদের গচ্ছিত যে সকল অর্থগুলো ছিল সেগুলি নিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করেছে গত 3 মাস লকডাউন অবস্থায়। বর্তমানে স্পেনে মৃত্যুর সংখ্যা গতকালকে 0 ছিল, আজকেও কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু একদমই কমে যায়নি। সেটি গত মাসে আমরা দেখেছি প্রায় 600-500 এরকম করে কিন্তু ছিল। তবে এই মাসে আমরা শুরু থেকে দেখছি যে আক্রান্তের সংখ্যা 2 শতাধিকের উপরে উঠছে না। বাংলাদেশি মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত 3ই আছে এবং বাংলাদেশে আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 400 ছাড়িয়ে গিয়েছে। তো ইসমাইল হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি যুক্তরাষ্ট্রে, সেখানে থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন কিসলু, প্রথমে জানতে চাচ্ছি, এই যাবৎ খবর পেয়েছি যে ফ্লয়েড হত্যা ইস্যুতে 20টিরও বেশি রাজ্যে বিক্ষোভ চলছে এবং মোটামুটি 40টি রাজ্য লকডাউন করা হয়েছে, যেমনটি সংবাদ মাধ্যমে দেখছিলাম, এবং বলা হচ্ছে যে হোয়াইট হাউস কার্যত অবরুদ্ধ। এর আগে বড় আকারে এরকম বিক্ষোভ কিন্তু যুক্তরাষ্ট্রে দেখা যায়নি। তো এবার এতটা উত্তাপের কারণ কি, এবং এ বিষয়ে মার্কিন গণমাধ্যমগুলো কি বলছে? ধন্যবাদ। আপনারা যেমনটি দেখেছেন, এখানে বিষয় 3টি। একটি হচ্ছে যে এই ফ্লয়েড হত্যাকাণ্ডের পরে, আমি হত্যাকাণ্ডই বলছি, এটি অভিযোগ আনা হয়েছে হত্যাকাণ্ড, 3য় ডিগ্রি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পরে বিষয়টি আরো উত্তপ্ত হচ্ছে এই কারণে, যেহেতু বেশ কয়েক মাস ধরে এখানে আরো কয়েকটি ঘটনা, এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা গণমাধ্যমে দেখেছেন। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের যে অভিযোগ, সেই অভিযোগগুলো দুটো অভিযোগ করা হয়েছে একজন কর্মকর্তা অফিসারের বিরুদ্ধে, যিনি তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরেছিলেন। কিন্তু বাকি দুজনকেও পাওয়া গেছে, যে দুজনের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। তবে আজকে সর্বশেষ আমি যেটা জানতে পেরেছি যে ফ্লয়েডের ফ্যামিলির সঙ্গে প্রশাসন থেকে যোগাযোগ করা হয়েছে এবং সম্ভবত বাকি দুজনের বিরুদ্ধে, বা যে তিনজন আছে, সেই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে আইনগতভাবে, এবং তখন হয়তো পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। কিন্তু তারপরেও কথা রয়ে গেছে যে এই যে যার প্রথম যেই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগ এনে, এই অভিযোগের ধারাটা, এই অভিযোগের মাত্রাটাকে 1ম ডিগ্রি হত্যাকাণ্ডে নিতে হবে এমন একটি দাবি পরিবার থেকে রয়েছে। কারণ যে রিপোর্ট বেরিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট, সেখানে দুটি, একটি হচ্ছে সরকারি রিপোর্ট, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বেসরকারি রিপোর্ট পারিবারিক পর্যায়ে। সরকারি রিপোর্ট থেকে এবং এই পারিবারিক পর্যায়ে যে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, সেখান থেকেও কিন্তু দুটো জায়গা থেকে একটি রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে হোমোসাইড, অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু। কিন্তু মৃত্যুর কারণ হিসেবে যেটি বলা হয়েছে, সেটি বলা হচ্ছে যে তার অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে। এটি সরকারি জায়গা থেকে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটি হৃদক্রিয়া বন্ধ হয়ে ফ্লয়েড মারা গেছে, এবং এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ নেই। তবে ধারণা করা হচ্ছে যে সেখানে কোনো মেডিকেশন ব্যবহার করা হয়েছিল তার শরীরে ব্লাড প্রেশারের জন্য। এই বিষয়টি পরিবারের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিষয়টি দেখা গেছে ভিডিওতে পরিষ্কারভাবে, যে অবশ্যই তার পিঠে এবং গলায় চাপের কারণে তার অক্সিজেন না পাওয়াতেই হৃদযন্ত্র বন্ধ হয়ে সে মারা গেছে। এটি একটি দিক, এবং আরেকটি দিক হচ্ছে যে বাকি 3 জনের বিরুদ্ধে মামলা আনা হচ্ছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে যেই বার্তাটা জনসাধারণ আশা করছে, সেটি এখনো পাওয়া যাচ্ছে না। এটি একটি কারণ, যে কারণটিতে এর সামনের দিনগুলো, অন্ততপক্ষে আগামী 7 দিন থেকে 10 দিন একটু জটিলই আমার কাছে মনে হচ্ছে। কারণ আগামী সপ্তাহেই ফ্লয়েডের ফিউনারেল অনুষ্ঠিত হবে এবং এই সপ্তাহের শেষেই তার মেমোরিয়াল হবে। সুতরাং এই সময়ের মধ্যে এই 3টে বিষয় যদি পরিষ্কার না হয়, তাহলে পরিস্থিতিটা একটু জটিলই থাকবে। তবে তারপরও আশার দিক হচ্ছে যে বিভিন্ন স্টেটেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মকর্তারা তারা বিক্ষোভকারীদের সঙ্গে যথেষ্ট একাত্মতা প্রকাশ করে তাদের মধ্যে সহমর্মিতা প্রকাশ করছেন। কিন্তু যে এই বিষয়টি প্রেসিডেন্টের বক্তব্যের মধ্যে পাওয়া যাচ্ছে না, তারা বলছে যে এমপ্যাথি জায়গাটা মিসিং। কিন্তু আমরা দেখছি যে নিউ ইয়র্কের পুলিশ প্রধানও তাদের সঙ্গে নীল ডাউন করে একই সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছে। আপনার কাছে ছোট্ট করে যদি জানতে চাই, যে বলা হচ্ছে যে 60 ভাগই শ্বেতাঙ্গ এই বিক্ষোভে অংশ নিয়েছেন, তো এই যে এই বিক্ষোভ কি ডেমোক্রেটিক ইস্যু হয়ে উঠছে? অবশ্যই ডেমোক্রেটরা আশা করছে যে এই বিক্ষোভ ডেমোক্রেটদের পক্ষে কিছুটা হলেও জনমত দেবে। যেরকম যদিও অভিজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে জনমত জরিপের কোনো সুযোগ নেই, তাকে পরিস্থিতিটা টোটালি ভিন্ন, একটা উত্তপ্ত পরিস্থিতি। তবে যে জিনিসটি জানা গেছে আজকে যে অবস্থা, তার কয়েকদিন আগে সর্বশেষ যে
রুরাল আমেরিকাতে অর্থাৎ ইন্টেরিয়র আমেরিকাতে যে মায়েরা রয়েছেন, যে শ্বেতাঙ্গ মায়েরা রয়েছেন, তারা ট্রাম্পের প্রতি ততটা খুশি নয়, তারা বেশ অসন্তুষ্ট হয়েছে, আগের থেকে তাদের সমর্থন কমেছে। তবে আমি যেটা ভাবছি, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই বিষয়টিকে এখনো যেভাবে দেখা হচ্ছে ততটা সহজ সমীকরণে জনাব শিহাবুদ্দিন কিসলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এ ছিল নিউজ ভিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।